জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আশিরুল হক। জাতীয় বিশ্ববিদ্যালয় করোনাকালীন সময়ে তোমাদের জন্য এই যে ক্লাস প্রোগ্রামের আয়োজন করেছে, তাতে আমি আজকে তোমাদের মাস্টার্স পার্ট 1 এর ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এই কোর্সটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার লেকচারগুলো। আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচার। আমি ডক্টর মোহাম্মদ আশিরুল হক, সহযোগী অধ্যাপক এমসি কলেজে সিলেটে কর্মরত আছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং তোমাদের যে কোনো রকম প্রশ্ন আসবে আমার এই লেকচার সম্পর্কে তোমরা দয়া করে আমাকে ইমেল করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের ইমেইলে তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আমি আমার লেকচার শুরু করছি পাওয়ার পয়েন্ট স্লাইডিং এর মাধ্যমে। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। আমাদের বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, মাস্টার্স পার্ট 1, কোর্স কোড হচ্ছে 411901, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। আজকে প্রথম লেকচার। আজকে আমরা ডিসকাস করব পলিটিক্যাল থট অফ প্লেটো, থিওরি অফ জাস্টিস। আমরা শুরু করছি। ওয়েলকাম টু পলিটিক্যাল থট অফ প্লেটো, থিওরি অফ জাস্টিস। আমরা প্রথমে প্লেটোর একটু সংক্ষিপ্ত জীবনী দেখে নিব যাতে আমাদের তার তত্ত্বগুলো বুঝতে সুবিধা হয়। প্লেটো ওয়াজ বর্ন ইন সিয়েরা ইন 427 বিসি খ্রিস্টপূর্ব এবং তিনি মারা যান 347 খ্রিস্টপূর্বে এথেন্সে। এবং আমরা জানি প্রাচীন গ্রিক নগরাষ্ট্রগুলোর ভিতরে এথেন্স ছিল অন্যতম একটা প্রধান গ্রিক নগরাষ্ট্র, যেখানে গ্রিক সভ্যতার চূড়ান্ত বিকাশ সাধন হয়েছিল এবং পৃথিবীর বিখ্যাত কিছু বিজ্ঞানী এবং রাষ্ট্রচিন্তাবিদের জন্ম হয়েছিল প্রাচীন গ্রিসের এথেন্সে। যেমন আমরা জানি সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। এবং প্লেটো হচ্ছেন তাদের মধ্যে একজন অন্যতম প্রধান রাষ্ট্রচিন্তাবিদ। তিনি একই সঙ্গে ছিলেন সক্রেটিসের ছাত্র এবং একই সঙ্গে ছিলেন তার পরবর্তী অ্যারিস্টটলের শিক্ষক। এবং প্লেটোর বাবা অ্যারিস্টন, তিনি ছিলেন এথেন্সের যে পূর্ববর্তী কিং এবং ম্যাসিডোনিয়ার পূর্ববর্তী কিং এবং তাদের বংশধর ছিলেন প্লেটো। প্লেটো তার জীবনে দুইটা প্রধান ঘটনার মুখোমুখি হন, যেটা তার জীবনটাকে আমূল পরিবর্তন এনেছিল। একটা হচ্ছে পেলোপনেসিয়ান ওয়ার এবং সেকেন্ড হচ্ছে তার শিক্ষা গুরু সক্রেটিসের সঙ্গে তার দেখা হওয়া। তোমরা প্রথম ডান দিকের উপর ছবিটা দেখতে পাচ্ছ যে তার শিক্ষা গুরু সক্রেটিস, যাকে পৃথিবীর প্রথম 5 জন দার্শনিকের মধ্যে একজন গণ্য করা হয়ে থাকে সর্বকালের শ্রেষ্ঠ হিসাবে। এবং সেকেন্ডটা হচ্ছে পেলোপনেসিয়ান ওয়ার, তোমরা নিচে ছবি দেখতে পাচ্ছ একটা। এবং এই যুদ্ধে এথেন্স পরাজিত হয় স্পার্টানদের কাছে এবং এর ফলে তারা স্পার্টানদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা তার অঙ্গীভূত হয়ে পড়ে। এবং তোমরা জানো হয়তো যে প্রাচীন গ্রিসের এথেন্সে এই গণতন্ত্রের জন্ম হয়েছিল। স্পার্টা যখন দখল করে নেয় এথেন্সকে, তখন তাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যায় এবং এর ফলে চিন্তার জগতে একটা ব্যাপক ধরনের পরিবর্তন আসে, যেটা ব্যাপকভাবে উদ্বেলিত করেছিল, প্রভাবিত করেছিল প্লেটোকে। প্লেটোর মৃত্যুর পরে 399 খ্রিস্টাব্দে প্লেটো এই দুঃখে এবং এই শোকে তিনি এথেন্স ত্যাগ করে 12 বছরের জন্য বিশ্ব ভ্রমণে বের হয়ে যান। এখানে আমি একটু শেয়ার করি যে তোমরা হয়তো জানো যে সক্রেটিসের যে মৃত্যুটা সেটা ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এথেন্সকে। সক্রেটিস ছিলেন তৎকালীন শাসকদেরই একজন, কিন্তু তার যে বড় যে ভূমিকাটা ছিল সেটা হচ্ছে তিনি শাসকদের তৎকালীন যে দুর্নীতি এবং শাসন ব্যবস্থার যে অসঙ্গতি সেটা নিয়ে তিনি সোচ্চার ছিলেন। এবং এক পর্যায়ে শাসকরা ভীত হয়ে উঠে যে তার এত ব্যাপক জনপ্রিয়তা বেড়ে যায় সক্রেটিসের, যে তারা শাসকরা ভীত হয়ে উঠে যে একসময় হয়তো তাদের ক্ষমতাই হুমকির মুখে পড়বে। এই অবস্থায় তারা একটা প্রহসনমূলক বিচারের আয়োজন করে এবং সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেয়। হেমলক বিষ পান করে তিনি মৃত্যু দণ্ড তাকে দেয়া হয়। তো এই যে অবস্থা, সক্রেটিসের যে মৃত্যু, এইটা প্লেটোকে সাংঘাতিকভাবে প্রভাবিত করে এবং তিনি দুঃখে শোকে যে নগর, যে রাষ্ট্র তার গুরুকে এইভাবে হত্যা করতে পারে সেইখানে তিনি থাকবেন না, এই মনোভাব নিয়ে তিনি বিশ্ব ভ্রমণে বের হয়ে যান দীর্ঘ 12 বছরের জন্য। তো এই অবস্থায় তিনি বিশ্বের বিভিন্ন জায়গা, বিশেষ করে বর্তমান ইটালির যে সিসিলি, সেটা আলাদা রাষ্ট্র ছিল, নগর ছিল, সেখানে তিনি একটা বড় সময় কাটান এবং অন্য অঞ্চল সম্পর্কেও তিনি ধারণা লাভ করেন এবং ঘুরে বেড়ান। তো এরপরে তার এই 12 বছর পরে তিনি আবার ফিরে আসেন এথেন্সে এবং মোটামুটি 385 খ্রিস্টপূর্ব
খ্রিস্টাব্দে প্লেটো তার বিখ্যাত যে শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমরা জানি একাডেমি হিসেবে, সেটা তিনি প্রতিষ্ঠা করেন। এবং একাডেমি খ্রিস্টপূর্ব 529 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল ছিল। শিক্ষাদান কার্যক্রম অব্যাহত ছিল প্লেটোর মৃত্যুর পরেও। পরবর্তীতে রোমান এম্পারার জাস্টিনিয়ান তিনি এটাকে বন্ধ করে দেন খ্রিস্টপূর্ব 529 খ্রিস্টাব্দে। তো এই হচ্ছে মোটামুটি প্লেটোর একটা সংক্ষিপ্ত জীবনী। এখন আমরা দেখি যে প্লেটোর লেখনীগুলা একটু, যার মাধ্যমে যে বইগুলোর মাধ্যমে আজকে আমাদের কাছে প্লেটোর দর্শনটা চলে আসছে। প্লেটো অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে বিখ্যাত হচ্ছে দ্য লজ, দ্য রিপাবলিক, যেটা খ্রিস্টপূর্ব 360 খ্রিস্টাব্দে লেখা, এবং দ্য স্টেটসম্যান। তোমরা ডান দিকে 3টা ছবি দেখতে পাচ্ছ, যে আমি এই 3টা বইয়ের ছবি নিয়ে আসছি। প্রথম হচ্ছে প্লেটোর দ্য রিপাবলিক, দ্য লজ এন্ড দ্য স্টেটসম্যান। হ্যাঁ, এরপরে এখন আমরা সরাসরি যাব প্লেটোর রাষ্ট্র দর্শনে। প্লেটোর সমগ্র যে রাষ্ট্র দর্শন ছিল, সেটার মূল ভিত্তি কি ছিল সেটা একটু আগে আমরা দেখি। প্লেটো অ্যাকচুয়ালি চেয়েছিলেন একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা সব দিক থেকে হবে যে কোনো রাষ্ট্রের জন্য আদর্শ, এবং যে কোনো রাষ্ট্রই উচিত হবে সেই আদর্শ রাষ্ট্রের ভিত্তিটাকে অনুসরণ করা, তাহলেই যে কোনো রাষ্ট্র আদর্শ হিসেবে পরিগণিত হবে। তো তাহলে তার সমগ্র দর্শনের মূল লক্ষ্যই ছিল একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা একটু ছবির মাধ্যমে দেখছি এটা আইডিয়াল স্টেট। এবং এই আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে প্লেটো বলেছেন যে 4টা জিনিসের দরকার, যে 4টা জিনিস বাস্তবায়ন করলেই যে কোনো রাষ্ট্রই আদর্শ হিসেবে পরিগণিত হবে। সেই 4টা জিনিস কি? প্রথম হচ্ছে জাস্টিস বা ন্যায় ধর্ম, দ্বিতীয় হচ্ছে এডুকেশন, তৃতীয় হচ্ছে তার কমিউনিজম, এবং চতুর্থত হচ্ছে তার ফিলোসফার কিং, এই ধারণাটা। তো এই প্রত্যেকটা সম্পর্কে আমি আলোচনা করব, তবে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে থিওরি অফ জাস্টিস, প্রথমটা। তো এখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে এই প্লেটোর মতে এই 4টা জিনিসই হচ্ছে একটা আদর্শ রাষ্ট্রের মূল 4টা ভিত্তি বা মূল 4টা পিলার। এই 4টা পিলার যদি কোন রাষ্ট্র সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে প্লেটোর নির্দেশিত পথে, তাহলে সেই রাষ্ট্রটাই পরিগণিত হবে কি হিসাবে? একটা আদর্শ রাষ্ট্র হিসাবে। তো এখন আমরা যাচ্ছি তার জাস্টিস তত্ত্বে, যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা প্লেটোর এই জাস্টিস তত্ত্বটা আলোচনা করব একটা নতুন শিক্ষণ পদ্ধতির মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে স্টোরি বোর্ডিং, যেটা একটা আধুনিক কনসেপ্ট। এই কনসেপ্টের মূল কথাটা হচ্ছে যে চিত্রের মাধ্যমে বা একটা স্টোরির মাধ্যমে কোনো একটা তত্ত্ব বা কোনো একটা সিনকে সামনে নিয়ে আসা বা বোঝাতে সহায়তা করা। সাধারণত চিত্রশিল্পে বা সিনেমাতে এই টেকনিকটা ব্যবহার করা হয়, বিভিন্ন সিচুয়েশন বা বিভিন্ন সিন ব্যাখ্যা করার জন্য তারা একটা করে স্টোরি, একটা করে স্লাইড নিয়ে আসে, দেন সেটাকে ব্যাখ্যা করে। আমরা এই টেকনিকটা, এটা খুবই আধুনিক একটা টেকনিক টিচিং লার্নিং এর, আমরা সেই টেকনিকটা ব্যবহার করব আমাদের এই প্লেটোর থিওরি অফ জাস্টিসটা বোঝার জন্য। ব্যাকগ্রাউন্ড অফ থিওরি অফ জাস্টিস, আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই প্লেটোর এই ন্যায় ধর্ম তত্ত্বের। প্রথমত প্লেটো তৎকালীন এথেন্সের যে ডিটোরেটিং কন্ডিশন ছিল সেটা নিয়ে খুবই অসন্তুষ্ট ছিলেন। দ্যাট মিনস প্লেটোর সময়কালীন এথেন্সের যে ক্ষয়প্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত প্রায় যে সামাজিক আদর্শিক যে অবস্থাটা ছিল সেটা নিয়ে তিনি খুবই অসন্তুষ্ট ছিলেন, এবং এই অসন্তুষ্টি থেকেই তার মধ্যে চিন্তার উন্মেষ ঘটে যে কিভাবে এখান থেকে উত্তরণ ঘটানো যায়, এবং এই কারণেই তিনি কিন্তু তার ন্যায় ধর্মের ধারণাটা আমাদের সামনে নিয়ে আসছেন। ওই সময় এথেনিয়ান ডেমোক্রেসি, যেটা এথেন্সের যে ডেমোক্রেসি ছিল, আমরা জানি যে ডাইরেক্ট ডেমোক্রেসি, এবং এথেন্স হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার বা ওইখান থেকে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা ধ্বংসের একদম শেষ প্রান্তে চলে গিয়েছিল, এবং তার আলটিমেট রেসপন্সিবল ফর সক্রেটিস, যার ফলেই কিন্তু সক্রেটিসের মৃত্যু হয়েছিল। তো এই দুইটা, এরপরে প্লেটো দেখলেন যে জাস্টিস হচ্ছে যে একটা মাত্র পদ্ধতি, একটা মাত্র উপায়, যার মাধ্যমে এথেন্সের যে ধ্বংসপ্রাপ্ত কন্ডিশন, ধ্বংসপ্রাপ্ত যে নৈতিকতা বা ন্যায় বা মানুষের ধ্যান ধারণা, সেখান থেকে উত্তরণের একটা অন্যতম একমাত্র পদ্ধতি। প্লেটোর মতে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ফর এনি ওয়েল অর্ডার সোসাইটি। এই যে ভিত্তি, যে নৈতিক ভিত্তি, যেটা হচ্ছে যে কোনো ওয়েল অর্ডার সোসাইটির জন্য একমাত্র প্রণিধানযোগ্য বিষয়, একমাত্র রিমেডি।
এবং প্লেটো বলেছেন এটাই হবে তার আদর্শ রাষ্ট্রের অন্যতম প্রধান নৈতিক ভিত্তি। এখন আমরা যাবো ডেফিনেশন অফ জাস্টিস। জাস্টিসটা আসলে কি অ্যাকর্ডিং টু প্লেটো? তো এই ক্ষেত্রে প্লেটো যে পদ্ধতিটা নিয়েছিলেন সেটা হচ্ছে তার পূর্ববর্তী যে সফিস্ট ফিলোসফার ছিলেন, দার্শনিকরা ছিলেন। এখানে একটু বলা দরকার, সফিস্ট হচ্ছেন প্লেটোর পূর্ববর্তী যুগের প্রাচীন গ্রিসে একদল বুদ্ধিজীবী বা একদল জ্ঞানী ব্যক্তি যারা অর্থের বিনিময়ে মানুষকে জ্ঞান শিক্ষা দিতেন, নলেজ শিক্ষা দিতেন। তো এরাই হচ্ছে সফিস্ট নামে অভিহিত। তারা তার জাস্টিস সম্পর্কে বিভিন্ন তত্ত্ব দিয়ে গেছেন এবং জাস্টিসকে বিভিন্নভাবে ডিফাইন করার চেষ্টা করেছেন। প্লেটো চেষ্টা করেছেন সেই তাদের ডেফিনেশনটাকে বিশ্লেষণ করে এবং সেটাকে খণ্ডন করে তার নিজের মতো একটা ডেফিনেশন দেয়া। তো সেটা আগে দেখি, হোয়াট ইজ জাস্টিস। Plato started his discussion about justice by denouncing claim of previous Greek philosopher called sophist, যেটা এইমাত্র আমি বললাম, সফিস্টদের যে বিভিন্ন দাবি ছিল ন্যায় সম্পর্কে, ন্যায় তত্ত্ব সম্পর্কে, সেটাকে তিনি খণ্ডন করে তার তত্ত্বটা তিনি আগিয়ে নিয়ে গেছেন। এর ভিতরে যেটা প্রধান সেটা হচ্ছে সফিস্টদের ভিতরে সেফালাস, তিনি জাস্টিসকে ডিফাইন করেছেন এইভাবে যে জাস্টিস কনসিস্ট ইন স্পিকিং দ্য ট্রুথ এন্ড পেইং ওয়ান্স ডেট। দ্যাট মিনস সেফালাসের মতে সত্যি কথা বলা এবং ঋণ পরিশোধ করাই হচ্ছে জাস্টিস। তোমরা একটু খেয়াল করে দেখো যে এই যে ডেফিনিশনটা সেফালাসের, যে আমরা যদি সত্যি কথা বলি এবং আমরা যে আমাদের যে ঋণ আছে, এই ঋণটা শুধু আর্থিক না, যে কোনো ধরনের ঋণ হতে পারে, সেটা যদি আমরা পরিশোধ করে দিই তাহলেই ন্যায় প্রতিষ্ঠিত হবে। তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আসলে এটাই মনে হয় জাস্টিস, কারণ সত্যি কথা কেউ যদি বলে তার পক্ষে সমাজে সবাই সত্যি কথা বলি আমরা, তাহলে সমাজে কোনো অন্যায় হবে না, এবং সবাই যদি আমরা অন্যের কাছে যে আমরা ঋণে আবদ্ধ সেটা যদি আমরা শোধ করে দিই তাহলেও সমাজে কোনো অসঙ্গতি থাকার কথা না। কিন্তু প্লেটো বলছেন যে না, এটাই যদি আমরা জাস্টিসকে সংজ্ঞা হিসেবে ধরে নিই তাহলে প্রবলেম আসবে। যে ফরসে একজন দুস্থ মানুষ যে আমার কাছে কোনোভাবেই ঋণী না, বা এখানে তাকে হেল্প করার সঙ্গে সত্যি কথা বলারও কোনো সম্পর্ক নেই, তাহলে আমাদের দায়িত্বটা কি? আমরা কিভাবে দেখি? আমরা দেখি যে ওই লোকটাকে আমাদের সাহায্য করা উচিত। তো আমরা যদি এটাকেই জাস্টিসের সংজ্ঞা ধরে নিই যে সত্যি কথা বলা, ঋণ শোধ করা, তাহলে সেই দুষ্ট লোকটার কোনো সঙ্গতি হবে না, তার সাহায্যের জন্য কেউ আসবে না। ইভেন আমরা যদি রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে দেখি, রাষ্ট্রও তার যে দরিদ্র জনগোষ্ঠী আছে, অসহায় জনগোষ্ঠী আছে, তাদের জন্য সে অনেক রকম কর্মসূচি নিয়ে এগিয়ে আসে। তো এইটা যদি আমরা ধরে নিই সেফালাসের এই সংজ্ঞাটা জাস্টিসের, তাহলে কিন্তু রাষ্ট্র এগিয়ে আসার কোনো পথ থাকে না, বা রাষ্ট্র এগিয়ে আসার কোনো নৈতিক বাধ্যবাধকতা থাকে না। কাজেই প্লেটো তিনি সেফালাসের এই যুক্তিটাকে গ্রহণ করেননি এবং তিনি তার এই সংজ্ঞাটাকেও একসেপ্ট করেননি। তিনি বলছেন না, এটা জাস্টিসের সংজ্ঞা হতে পারে না। তাহলে কি দাঁড়াচ্ছে এইটা। এরপরের যে তার পরের জন, তিনি হচ্ছেন পলিমার্কস, তিনি হচ্ছেন সেফালাসের পুত্র, তিনিও জাস্টিসের একটা সংজ্ঞা দিয়ে গেছেন। সেটা হচ্ছে এরকম, জাস্টিস সিমস টু কনসিস্ট ইন গিভিং হোয়াট ইজ প্রপার টু হিম। দ্যাট মিনস যেটা যার জন্য প্রযোজ্য বা যে যার প্রাপ্য সেটা তাকে দেয়াই হচ্ছে জাস্টিস। সহজ বাংলায় যার যা প্রাপ্য তাকে তা দেয়াই হচ্ছে জাস্টিস। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী দাঁড়াচ্ছে কি, জাস্টিস ইজ ডুইং গুড টু ফ্রেন্ডস এন্ড হার্ম টু এনিমিস। বন্ধুর জন্য ভালো করা বা বন্ধুর ভালো করা এবং শত্রুর ক্ষতি করাই হচ্ছে জাস্টিস। সংজ্ঞাটা আমাদের কাছে একটু ধাক্কা দেওয়ার মতো, কারণ আমরা এইরকম শুনে বা আমরা উপলব্ধি করে অভ্যস্ত না। কারণ হচ্ছে এটা, আমরা যদিও ইন প্র্যাকটিস হয়তো এটাই আমরা করি, যে আমরা সবসময় চেষ্টা করি বন্ধুর জন্য ভালো করতে, আর যে আমার শত্রু, যে আমার ক্ষতি করলো, তাকে আমি ক্ষতি করার চেষ্টা করি। যে আমাকে একটা চড় দিল, আমি তাকেও চেষ্টা করি আরেকটা চড় দিতে, যদি না পারি তাকে গালাগালি করতে, সেটাও না পারলে মনে মনে ঘৃণা করি। তাই তো করি আমরা। ঠিক এই কথাটাই নিয়ে আসছেন সেফালাস। কিন্তু প্লেটো বলছেন যে না, একটা রাষ্ট্র দৃষ্টিকোণ থেকে যদি এটাকে জাস্টিস আমরা ধরে নিই, তাহলে রাষ্ট্র সবসময় তার জন্য যে ভালো, তার জন্য যে কল্যাণকর যে জনগোষ্ঠী বা যারা তাকে মান্য করে, যারা তাকে ট্যাক্স দেয়, তাদের জন্য সে ভালো করবে, তারা হবে তার বন্ধু। কিন্তু যে সমস্ত জনগোষ্ঠী তাকে, রাষ্ট্রকে বা শাসকদের অবে করছে না, মান্য করছে না, কিংবা তাদেরকে ট্যাক্স দেওয়ার সঙ্গতিও নাই, হ্যাঁ, বা কোনোভাবে রাষ্ট্রের প্রতি বিক্ষুব্ধ, তাদের ক্ষতি করা রাষ্ট্রের লক্ষ্য হতে পারে না। যদি তাই হয় তাহলে প্রতিটা রাষ্ট্রেই কিছু না কিছু জনগোষ্ঠী পাওয়া যাবে যারা রাষ্ট্রের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তুষ্ট। তাহলে তারা রাষ্ট্রের বিভিন্ন সেবা পাওয়ার অধিকারী হবে না। কিন্তু রাষ্ট্রের লক্ষ্য সেটা হতে পারে না, যদি হয়ই তাহলে সেই রাষ্ট্রটা আদর্শ রাষ্ট্র হবে না। এই দৃষ্টিকোণ থেকে প্লেটো সেফালাসের এই
জাস্টিসের এই সংজ্ঞাটাকেও তিনি প্রত্যাখ্যান করেছেন। তৃতীয়ত এবং সর্বশেষ যে সংজ্ঞাটা আমরা দেখবো সেফালাস একজন, তিনি হচ্ছেন থ্রাসিমেকাস, যিনি একজন র্যাডিক্যাল সফিস্ট ছিলেন, বৈপ্লবিক সফিস্ট ছিলেন। তিনি জাস্টিসের সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে এরকম, দ্য ইন্টারেস্ট অফ দ্য স্ট্রঙ্গার। খুব ইন্টারেস্টিং একটা সংজ্ঞা। সেটা হচ্ছে যে শক্তিমান তার স্বার্থ রক্ষা করাই হচ্ছে জাস্টিস। খেয়াল করার কথাটা, যে শক্তিমান তার স্বার্থ রক্ষা করাই হচ্ছে জাস্টিস। তোমাদের কাছে কি মনে হয়, এটা কি জাস্টিসের সংজ্ঞা হওয়া উচিত? ব্যাপারটা এরকম, আমরা যদি প্রকৃতির দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি প্রকৃতিতে কিন্তু এই ব্যাপারটাই ঘটছে, যে শক্তিমান সবসময় তার স্বার্থই রক্ষিত হচ্ছে করছে। তুমি দেখো জঙ্গলের দিকে তাকিয়ে দেখো, জঙ্গলে হচ্ছে বাঘ শক্তিমান, সে হরিণ ধরে খায়। জঙ্গলে ঈগল শক্তিমান, সাপের থেকে সে সাপ খায়। সাপ ব্যাঙের থেকে শক্তিমান, সে ব্যাঙ খায়। তেমনি ভাবে ব্যাঙ পোকামাকড় থেকে শক্তিমান, সে পোকামাকড় খায়। এই যে ফুড চেইনটা, কিভাবে যে শক্তিমান, যে স্ট্রঙ্গার, সেই টিকে থাকে, সেই অন্যদেরকে শোষণ করে খেয়ে বেঁচে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা, যে যে শক্তিমান সেই টিকে থাকে, দ্যাট মিনস দ্য ইন্টারেস্ট অফ দ্য স্ট্রঙ্গার। এবং আমাদের মানব সমাজে যদি আমরা ফিরে আসি তাহলেও কিন্তু আমরা মোটামুটি এইটাই দেখতে পাই, যে শক্তিমান সাধারণত তার পক্ষেই আইন তৈরি হয়, তার স্বার্থই রক্ষা করে রাষ্ট্র, বা তার স্বার্থই রক্ষিত হয়। পৃথিবীর মানচিত্র দেশগুলোর দিকে তাকাও, শক্তিমান হচ্ছে হবে আমেরিকা, বর্তমান পৃথিবীতে ইউএসএ, তাদের স্বার্থই সবার আগে রক্ষিত হয়, তাই না? সে অন্যের ক্ষতি হলেও সে সব চেষ্টা করে তার নিজের স্বার্থ বজায় রাখতে। তেমনি ভাবে তার থেকে যে দুর্বল, তারা তার দ্বারা শোষিত হয়। তেমনি ভাবে সেই দুর্বল রাষ্ট্রগুলোর থেকেও আরো যারা দুর্বল, তাদের দ্বারা তারা শোষিত হয়, বা তারা দ্বারা নিগৃহীত হয়, বা তাদের আয়ত্তে থাকে। তাহলে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারিদিকে এটাই ঘটছে। কিন্তু প্লেটো এটাকে জাস্টিসের সংজ্ঞা হিসেবে মেনে নিতে রাজি হন নাই। তার কথা হচ্ছে, আমরা প্রকৃতিতে দেখি ঠিক আছে, কিন্তু ইনফ্যাক্ট আমরা মানুষ, আমরা চেষ্টা করি এরও ঊর্ধ্বে উঠতে, আমাদের মধ্যে যে খারাপ দিকগুলো আছে সেটাকে দমিয়ে রেখে আমাদের ভালো দিকটাকে সামনে নিয়ে আসতে। তাহলে যদি তাই না হয়, তাহলে রাষ্ট্র সবসময় চেষ্টা করবে তারা রাষ্ট্রের যারা শক্তিশালী নাগরিক, যারা ধনী, যারা ট্যাক্স দিতে পারে, তাদেরকেই দেখতে। যারা দুস্থ, যারা গরিব, যারা অসহায়, তাদের জন্য কিন্তু রাষ্ট্র এগিয়ে আসবে না। এইটাই যদি হয়, তাহলে সেই রাষ্ট্র কখনোই আদর্শ রাষ্ট্র হবে না। আর বর্তমানে আমরা দেখি রাষ্ট্র সবসময় যারা দরিদ্র তাদের জন্য আগিয়ে আসে। তোমরা বর্তমান যে করোনাকালীন মহামারীর সময় তাকিয়ে দেখো, রাষ্ট্র কতভাবে আমাদের আমাদের জন্য, দুষ্ট মানুষদের জন্য আগিয়ে আসছে, তাই না? রাষ্ট্র খাদ্য সহায়তা দিচ্ছে, কম মূল্যে খাদ্য সরবরাহ করছে, তারপরে ভাতা দিচ্ছে, বিভিন্ন ভাবে রাষ্ট্র চেষ্টা করে যাচ্ছে। তো এটাই যদি হতো যে স্ট্রঙ্গারের স্বার্থ রক্ষা করা, তাহলে রাষ্ট্রের কিন্তু দায় দায়িত্ব থাকতো না এই দুষ্ট মানুষদের জন্য আগিয়ে আসে। তো এইভাবে আমরা দেখি যে প্লেটো খুব লজিক্যালি তিনি তার পূর্ববর্তী সফিস্ট যারা ফিলোসফার ছিলেন তাদের বিভিন্ন সংজ্ঞাকে তিনি অস্বীকার করেছেন, মানে প্রত্যাখ্যান করেছেন, করে তিনি চেষ্টা করেছেন তার নিজের একটা জাস্টিসের সংজ্ঞা দিতে এবং সেই অনুযায়ী সেটাকে ব্যাখ্যা করতে। এখন আমরা দেখতে চাইবো যে প্লেটোর সংজ্ঞাটা আসলে কি ছিল। তো এইটাতে যাওয়ার আগে এখন আমি একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, যে কথাটা আমি একদম শুরুর দিকে বলেছিলাম, যে আমরা নতুন একটা টেকনিকের মাধ্যমে, যেটা বলা হচ্ছে স্টোরি বোর্ডিং, আমরা সেই পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের এই জাস্টিস তত্ত্বটাকে বোঝার চেষ্টা করব। তোমরা দেখো এখানে 9টা ছবি আছে। এই 9টা ছবির মধ্য দিয়ে আমরা প্লেটোর থিওরি অফ জাস্টিসটাকে নিয়ে আসছি, দ্যাট ইজ দ্য স্টোরি বোর্ডিং। এই 9টা ছবি ব্যাখ্যা করবে যে অ্যাকচুয়ালি প্লেটোর ন্যায় তত্ত্বটা আসলে কি ছিল। তো আমরা একটা একটা করে যাব এখন। ফার্স্ট যে স্লাইডটা, ফার্স্ট যে পিকচারটা, হোয়াট ইজ জাস্টিস। এখানে তোমরা একটু খেয়াল করো, জাস্টিস বলতে আসলে আমাদের ভিতরে কোন ভাবটা, কোন বোধটা তৈরি হয়, যে অ্যাকচুয়ালি জাস্টিস বলতে আমরা কি বুঝি। সেটা কি বিচারকের বিচারকের রায়, কিংবা সেটা কি সঠিক ওজন দেয়া, ন্যায় করা, বা দুজনের মধ্যে সমানভাবে যার যেটা প্রাপ্য সেটা দেয়া, কিংবা আমরা জাস্টিস লিগ দেখি, তোমরা সবাই হয়তো পরিচিত এই যে কার্টুন ক্যারেক্টার গুলা বা মিডিয়ার ক্যারেক্টার গুলা, ওয়ান্ডার ওম্যান থেকে শুরু করে স্পাইডারম্যান থেকে শুরু করে সবাই, তাই না? জাস্টিস লিগ যাদেরকে বলি আমরা। তো তারা আমরা দেখি সমাজে যখনই কোনো কেউ দুর্নীতি করে, কেউ অসহায়দের অত্যাচার করে, তারা ঝাঁপিয়ে পড়ে সেই অন্যায়ের প্রতিকারের জন্য। এটাই কি ন্যায়? এটা তোমাদেরকে একটু ভাবার জন্য আমি সময় দিচ্ছি, যেটাকে বলে ব্রেন স্টর্মিং। তোমরা একটু চিন্তা করে দেখো যে অ্যাকচুয়াল জাস্টিস বলতে তুমি কি বুঝছো, যার সঙ্গে প্লেটোর দর্শনের মিল কতটুকুই বা আমরা পরবর্তীতে পাবো। যাচ্ছি এখন প্লেটো কি বলেছিলেন জাস্টিস সম্পর্কে দেখি একটু আমরা। আমাদের সেকেন্ড যে স্লাইডটা, প্লেটো কিভাবে জাস্টিসকে দেখেছিলেন। অ্যাকর্ডিং টু প্লেটো,
জাস্টিস ইজ ডুইং ওয়ান্স ওন জব, এটা বলছেন প্লেটো তার বিখ্যাত দ্য রিপাবলিক পুস্তকে, পুস্তক নম্বর 4 এবং পেজ নম্বর 443। এখানে তোমরা দেখো প্লেটোর সংজ্ঞা অনুযায়ী প্রত্যেকের নির্দিষ্ট কাজটা যদি সুষ্ঠুভাবে সম্পাদন করে এবং সে যদি অন্যের কাজে হস্তক্ষেপ না করে তাহলে সেটাই হবে জাস্টিস। খুব ইন্টারেস্টিং একটা সংজ্ঞা। অর্থাৎ আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের কাজ সুষ্ঠুভাবে পালন করব, যার যেটা কাজ, এবং অন্যের কাজে হস্তক্ষেপ করব না। ইন দ্যাট কেস আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ছবিগুলোতে যে কৃষক কৃষি কাজ করবে, তার সুষ্ঠুভাবে কৃষি কাজ করাই জাস্টিস। যে ক্লিনার সে সুষ্ঠুভাবে ক্লিন করবে, সেটাই জাস্টিস। যে ডক্টর সে সুষ্ঠুভাবে চিকিৎসা দিবে, সেটাই জাস্টিস। টিচার, পুলিশম্যান এবং সায়েন্টিস্ট, অর্থাৎ প্রত্যেকেই সমাজের প্রত্যেক ব্যক্তি যদি আমরা আমাদের দায়িত্ব যেটা কর্তব্য সেটা যদি সুষ্ঠুভাবে পালন করি তাহলে সেটাই হবে জাস্টিস অ্যাকর্ডিং টু প্লেটো, তাই তো? এখন কিন্তু যে সমস্যাটা আমাদের সামনে আসবে সেটা কি, সেটা হচ্ছে এরকম, আমরা কিভাবে ঠিক করব হাউ উই ডিটারমাইন যে হুজ জব ইজ ফর হুম, কোনটা কার জব, যেটা আমাদের এইটার মূল শিরোনাম, ডিটারমিনেশন অফ জব এন্ড ক্লাসিফিকেশন অফ পিপল। ফরসে যে কৃষক আছে সে হয়তো বলতে পারে যে না, কৃষিকাজটা আমার কাজ না, আমি বাধ্য হয়ে কৃষিকাজটা করছি, রাষ্ট্র আমাকে এমন একটা অবস্থায় নিয়ে আসছে যে আমি কৃষিকাজ করতে বাধ্য হচ্ছি। তেমনি ভাবে সমাজের অন্য অন্য যে মানুষরা আছে সবাই আনহ্যাপি থাকতে পারে তার কাজ নিয়ে, এবং সে বলতেই পারে যে এটা আমার কাজ ছিল না। ইভেন একজন চোর সে চুরি করে, ঠিক আছে? তো এখন তোমরা চিন্তা করে বলো যে চোরের কাজটা কি? চুরি করা। তাহলে প্লেটো সংজ্ঞা অনুযায়ী কি দাঁড়াচ্ছে? যে সুষ্ঠুভাবে চুরি করাটাই হচ্ছে ন্যায়। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, তাই তো? যে আমরা কি তাহলে চোরের কাজটাকে ধরে নেবো ন্যায়সঙ্গত এবং সুষ্ঠুভাবে চুরি করলেই হবে ন্যায়, আর সে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে তারপর সুষ্ঠুভাবে চুরি করতে পারলো না তাহলে সেটা হবে ইনজাস্টিস? তা এই সংজ্ঞা অনুযায়ী কিন্তু তাই দাঁড়াচ্ছে। এটা খুবই একটা খুব ইন্টারেস্টিং একটা ইস্যু, আমি এটা নিয়ে ডিসকাস করবো একটু পরে। তো তাহলে আমাদের মূল সমস্যাটা যেটা হচ্ছে এইটা, যে কার কি কাজ, বাট হাউ ডু ইউ ডিটারমাইন হুইচ জব ইজ ফর হুম, কার জন্য কি কাজ। তো এটা প্লেটো এই সমস্যার মুখোমুখি হয়ে তিনি ঠিক করেছিলেন to determination the job of people and classify them into classes, Plato brings human soul theory. তিনি মানবাত্মার একটা তত্ত্ব নিয়ে আসছেন আমাদের সামনে। এই তত্ত্ব দিয়ে তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন যে কিভাবে কার কি কাজ সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। যাচ্ছি পরের স্লাইডে। কনসেপ্ট অফ হিউম্যান সোল, যেটা একটু আগে আমরা বললাম, প্লেটো ক্লাসিফাই পিপল অ্যাকর্ডিং টু দ্য হিউম্যান বডি। তিনি আমাদের সমাজকে তিনি মানব শরীরের সঙ্গে তুলনা করেছেন। একটা মানব শরীর যেমন বিভিন্ন পার্টে বিভক্ত, তিনি রাষ্ট্রকেও তিনি মানুষদেরকেও তিনি বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন, একটা জীবন্ত আত্মার মতো, জীবন্ত প্রাণীর মতো, যেটা কি তিনি বলছেন হিউম্যান সোল থিওরি। সেটা সেই অনুযায়ী তিনি বলতে চাচ্ছেন প্লেটো যে মানুষের যে আপার পার্ট, একটা হিউম্যান বডির যে আপার পার্ট, দ্যাট ইজ পার্ট অফ রিজন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রজ্ঞা বা বুদ্ধির পার্ট। আমাদের বুদ্ধি, আমাদের প্রজ্ঞা, আমাদের মেধা থাকে কোথায়? আমাদের হিউম্যান বডির আপার অংশে, বা যেটাকে আমরা বলি মস্তিষ্ক, সেখানে। এবং সেকেন্ড যে পার্টটা তিনি বলছেন পার্ট অফ স্পিরিট, প্রজ্ঞা, পার্ট অফ স্পিরিট, দ্যাট মিনস সাহস বা বিক্রম, এই অংশটা। হ্যাঁ, আমরা আমাদের যত সাহসিকতার কাজ, আমাদের যত বিক্রম, আমাদের যত শক্তিমত্তা, আমরা সেটা দেখাই আমাদের শরীরের মধ্য অংশ দিয়ে, প্রধানত আমাদের দুই বাহু দ্বারা আমরা সেটা করে থাকি। এটা হচ্ছে মিডল পার্ট। আর লোয়ার পার্ট, সেটাকে তিনি বলছেন অ্যাপেটাইট বা কামনা বাসনার পার্ট। আমাদের জাগতিক জীবনে যত কামনা বাসনা ভোগ আছে সেটা আমরা আমাদের বডির নিচের পার্ট দিয়ে পূরণ করি, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে অ্যাকর্ডিং টু হিউম্যান সোল থিওরি, প্লেটো একটা হিউম্যান বডির মতো মানব হিউম্যান বডিকে যে তিন ভাগে ভাগ করেছেন, পার্ট অফ রিজন আপার পার্ট, মিডল পার্ট হচ্ছে পার্ট অফ স্পিরিট সাহস বা বিক্রমের পার্ট, এবং লোয়ার পার্ট হচ্ছে পার্ট অফ অ্যাপেটাইট বা কামনা বাসনার পার্ট। এইবার তিনি সেই অনুযায়ী সমাজের মানুষকেও তিনটা ভাগে ভাগ করে ফেলেছেন। কিরকম সেটা? তিনি বলতে চাচ্ছেন যাদের রিজনিং পাওয়ারটা বেশি তারা হচ্ছে দ্য রুলিং ক্লাস। তোমরা দেখো, হু হ্যাজ মোর রিজনিং পাওয়ার দ্যান স্পিরিট এন্ড অ্যাপেটাইট। যাদের শক্তি এবং যাদের কামনা বাসনা থেকে, যাদের বুদ্ধি মেধা প্রজ্ঞাটা বেশি, তারা হচ্ছে কি? তারা হচ্ছে শাসক শ্রেণী, দ্য রুলিং ক্লাস। এবং তাদের কাজটা কি? দে আর রুলার্স এন্ড দেয়ার জব ইজ টু রুল। খুব সিম্পল কথাটা, যে যাদের বুদ্ধি বেশি তারাই হয় সমাজের শাসক এবং তাদের কাজ হচ্ছে শাসন করা। এখানে একটু বলা দরকার, সেটা হচ্ছে শুধুমাত্র আমরা রুলিং ক্লাস বলতে শুধুমাত্র কিন্তু শাসক বা রাজাকে বোঝাবে না। অ্যাকচুয়ালি সমাজকে যারা
পরিচালিত করে তাদের বুদ্ধি মেধা দ্বারা, যারা কায়িক শ্রম দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে না, তারা সবাই কিন্তু রুলিং ক্লাসের মধ্যে পড়বে। সেই অর্থে আমরা আমাদের সোসাইটিতে যদি আমরা এখন তাকাই, তুমি দেখো যারা বুদ্ধিভিত্তিক কাজ করে, যেমন একসঙ্গে ডক্টর, ইঞ্জিনিয়ার, শিক্ষক, মানে মোটামুটি যারা সবাই মাথা দিয়ে কাজ করে, মেইন প্রধান কাজটা হচ্ছে ব্রেন ভিত্তিক বা রিজনিং পার্ট ভিত্তিক, তারাই হচ্ছে রুলিং ক্লাসের মধ্যে বিলং করে। তাহলে এদের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে শাসন করা। এটা গেল আপার পার্টের কাজ। এখন মিডল পার্ট, যাদের শক্তি বেশি, যাদের স্পিড বেশি, তারা হচ্ছে কি, তারা হচ্ছে সোলজার হু হ্যাজ মোর স্পিড দেন দ্য রিজনিং অ্যান্ড অ্যাপেটাইট। যাদের ভিতরে প্রজ্ঞা বা কামনা বাসনা, এই দুইটার থেকে যাদের ভিতরে স্পিরিটের পার্টটা বেশি, শক্তি বেশি, তারা কি, দে আর সোলজার, তারা হচ্ছে সোলজার। তাদের কাজ হচ্ছে কি, দেয়ার জব ইজ টু প্রোটেক্ট দ্য কান্ট্রি, রাষ্ট্রকে রক্ষা করা। তাহলে যার শক্তি বেশি থাকবে, নর্মালি আমরা দেখি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা দেশ রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, তারা ফিজিক্যালি খুবই স্ট্রং, খুবই ফিট, এবং তাদেরকে ওই দেখেই তাদেরকে নেওয়া হয় তোমার দেশ রক্ষা এই সমস্ত কাজগুলোতে। এবং তাদের কাজ হচ্ছে কি, তাদের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে দেশ রক্ষাতে সহায়তা করা, এবং সেটা সুষ্ঠুভাবে করলেই হবে জাস্টিস, আর সুষ্ঠুভাবে যদি না করে সেটা হবে ইনজাস্টিস, অ্যাকর্ডিং টু প্লেটো। এবার থার্ড পার্ট, দ্য প্রোডাক্টিভ ক্লাস। তোমরা একটা মজার ছবি দেখতে পাচ্ছ এখানে, যদিও এটা আসলে এটার সঙ্গে পুরোটা যাবে না, তারপরেও আমি নিয়ে আসছি বোঝানোর জন্য। সেটা হচ্ছে হু হ্যাজ মোর অ্যাপিটাইট দেন দ্য রিজনিং অ্যান্ড স্পিড। যাদের রিজনিং পাওয়ার এবং স্পিড, যেটা সাহস বা বিক্রম এবং প্রজ্ঞা, এই দুইটা থেকে যাদের কামনা বাসনা এই অংশটুকু বেশি থাকে, তাদেরকে আমরা বলছি কি, দে আর দ্য ক্লাস অফ প্রোডাক্টিভ ক্লাস। ঠিক আছে, তারা হচ্ছে প্রোডাক্টিভ ক্লাস, এবং তার জবটা কি, টু প্রডিউস নেসেসারি থিংস, সমাজের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা উৎপাদন করাই হচ্ছে তাদের কাজ। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা, যে প্লেটো কি করেছিলেন, তিনি তার হিউম্যান বডির মতো একটা বলেছেন মানবাত্মার মতো, তিনি সোসাইটিকে তিন ভাগে ভাগ করেছেন। এবং মানবাত্মা যেমন তিনটা পার্ট আছে, একটা আপার পার্ট হচ্ছে বুদ্ধি, মিডল পার্ট হচ্ছে সাহস, এবং লোয়ার পার্ট হচ্ছে কামনা বাসনা। ঠিক তেমনি ভাবে তিনি বলেছেন সমাজের মানুষের তিনটা ভাগে বিভক্ত, যে একদল মানুষ যাদের প্রজ্ঞা অনেক বেশি, তাদের সাহস এবং তাদের কামনা বাসনা থেকে, তারা হচ্ছে শাসক শ্রেণী। আরেকদল মানুষ যাদের শক্তি অনেক বেশি, তাদের বুদ্ধি এবং তাদের কামনা বাসনা থেকে, তারা হচ্ছে সৈনিক শ্রেণী। এবং আরেকদল মানুষ যাদের কামনা বাসনা অনেক বেশি, তাদের বুদ্ধি এবং তাদের সাহস থেকে, তারা হচ্ছে প্রোডাক্টিভ। এইভাবে তিনি তিনটা শ্রেণীকে ভাগ করে ফেললেন সমাজের মানুষকে, এবং বললেন প্রত্যেকের কাজ সুষ্ঠুভাবে পালন যদি করে, তাহলেই সমাজের মধ্যে কি থাকবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, সমাজের মধ্যে ন্যায় থাকবে। এখন তোমরা একটু এবার বিবেচনা করে দেখো, আমরা সমাজের এই যে তিনটা শ্রেণী, যদি আমরা তিনটা শ্রেণীকে ভাগ করে নিই মানুষকে, এবং তিনটা শ্রেণী যদি তার কাজ ঠিকভাবে পালন করে, সুষ্ঠুভাবে পালন করে, তাহলে তোমাদের কাছে কি মনে হয় যে সমাজে কি কোনো অসঙ্গতি, কোনো অন্যায় হতে পারবে? প্রত্যেকেই তো তার প্রত্যেকে সুষ্ঠুভাবে কাজ করবে। যদি তাই করে, কেউ কারো দ্বারা বিক্ষুব্ধ হবে না, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, সবাই তার কাজ সুষ্ঠুভাবে পালন করে যাবে। কাজে কারোর মধ্যে কোনো হতাশা, কারোর মধ্যে কোনো ক্ষোভ সেটা তৈরি হবে না, তাই তো? তাহলে আমরা দেখলাম যে কিভাবে প্লেটো কার কি কাজ সেটা ঠিক করল। তো তাহলে আমরা এর আগে যে প্রবলেমটা মধ্যে আমরা ছিলাম, যে তোমাদেরকে আমি একটা ছোট ট্রিকি একটা বিষয় নিয়ে আসছিলাম, তাহলে চোরের কি কাজ, চোরের কাজ কি তাহলে চুরি করা হচ্ছে না সুষ্ঠুভাবে চুরি করাই হবে না, যে প্রসঙ্গটা আমি নিয়ে আসছিলাম, এইটার উত্তরে হতে পারে এরকম যে অ্যাকচুয়ালি চোর যে চুরি করছে এটা কিন্তু তার কাজ ছিল না। প্লেটোর এই মানবতা তত্ত্ব অনুযায়ী তার যদি বুদ্ধি বেশি থাকে, সে শাসক শ্রেণীর অংশ হওয়ার কথা। তার যদি তার যদি বুদ্ধি বেশি থাকে, তার শাসক শ্রেণীর অংশ হওয়ার কথা। তার যদি সাহস বেশি থাকে, তার সৈনিক শ্রেণীর অংশ হওয়ার কথা। আর তার যদি কামনা বাসনা বেশি থাকে, তার উৎপাদক শ্রেণীর অংশ হওয়ার কথা। তাহলে সে তার নিশ্চিতভাবেই তার যেটা তার রোল ছিল সমাজে পালন করার জন্য, সেটা সে পালন করে নাই। তা করে সে একটা ভুল রোল প্লে নিয়েছে, সেটা হচ্ছে চুরি করা। কাজেই চুরি, সুষ্ঠুভাবে চুরি করাটা ন্যায়, এই কথাটা আসলে এই যুক্তিটা এখানে প্রয়োগযোগ্য হবে না। ওয়েল, তাহলে আমরা যদি বর্তমান সোসাইটির দিকে তাকাই, দ্যাট ইজ দ্য রোল অফ জাস্টিস থিওরি ইন দ্য প্রেজেন্ট ডে। তোমরা প্রথমে একটা চিত্র দেখো, সেটা কি, ইফ উই ডু আওয়ার ওন জব and not to meddle with the job of others, তাহলে কি হবে হারমোনি ইন সোসাইটি। যেটা প্লেটোর ন্যায়ের ধর্মের সংজ্ঞায় বলেছেন, যে যার যা কাজ তা সুষ্ঠুভাবে পালন করাই হচ্ছে ন্যায়, এবং একই সঙ্গে সে অন্যের কাজে মেডেল
উইথ দ্য জব অফ আদার, অন্যের কাজে নাক গলাবে না, অন্যের কাজে হস্তক্ষেপ করবে না, তাহলে সেটা হবে না। আর তাহলে কি হবে? সমাজের মধ্যে একটা হারমোনি, একটা সৌহার্দ্য থাকবে, পৃথিবীব্যাপী একটা হারমোনি বা সৌহার্দ্যর অবস্থা তৈরি হবে। আর যদি সেটা না হয় তাহলে কি দাঁড়াবে অবস্থাটা? যদি সেটা না হয় তাহলে কি দাঁড়াতে পারে? ইফ উই ডু নট ডু আওয়ার ওন জব অ্যান্ড মেডেল উইথ দ্য জব অফ আদার্স, যদি আমরা অন্যের কাজে হস্তক্ষেপ করি, নিজের কাজটা ঠিকভাবে না করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে সমাজের মধ্যে কি দাঁড়াবে? টু আস ইন সোসাইটি, সোসাইটির মধ্যে বিশৃঙ্খলা, সোসাইটির মধ্যে আহ, কি বলবো, হানাহানি, মারামারি, বিক্ষোভ ইত্যাদি তৈরি হবে। আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকাও, অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই অবস্থাটা তৈরি হয়েছে। ইভেন ইউএস এর দিকে তাকাও, তোমরা দেখো সেখানে ব্ল্যাক লাইভস ম্যাটার নামে একটা নতুন আন্দোলন শুরু হয়েছে। বিশেষ করে ব্ল্যাক পিপলদেরকে শ্বেতাঙ্গ হোয়াইটরা, হোয়াইট পুলিশরা তারা মেরে ফেলেছে কয়েকজনকে, বিভিন্নভাবে প্রকাশ্যে নিগ্রহ করেছে। এই অবস্থায় সেখানে একটা ব্ল্যাক লাইভস ম্যাটার, মানে কালো জীবনও একটা ম্যাটার করে, এই একটা আন্দোলন তৈরি হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে ব্যাপক বিক্ষোভ হয়েছে আমেরিকার বিভিন্ন শহরে লম্বা একটা সময় ধরে। এবং একই সঙ্গে তুমি বিশ্বের অন্য অন্য অনেক জায়গার দিকে তাকাও, দেখো কোন সমাজে ম্যাক্সিমাম কান্ট্রি কোথাও না কোথাও কিছু না কিছু পিপল তারা কোনো না কোনো ভাবে বিক্ষুব্ধ হয়ে আছে যে বিভিন্ন অসঙ্গতির কারণে। সেটা কেন? কারণ হচ্ছে এইটাই যে কেউ না কেউ কোনো না কোনো অংশ তার কাজ ঠিকভাবে পালন করে না, এবং সেই পালন না করার সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে কিন্তু একদম টপ মোস্ট শ্রেণীটা, যেটা হচ্ছে রুলিং ক্লাস। তারা তাদের ডিউটিটা ঠিকভাবে পালন করে নাই দেখেই সমাজের কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো অসঙ্গতির সম্মুখীন হয়েছে, এবং তার ফলে তারা এই বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তো প্লেটোর কথা অনুযায়ী যে আমরা যদি আমাদের কাজ ঠিকভাবে পালন না করি তাহলে সমাজের মধ্যে অসঙ্গতি তৈরি হবে, তাহলে ন্যায় রক্ষিত হবে না। আশা করি তোমরা প্লেটোর এই ন্যায় তত্ত্বটা বুঝতে পেরেছ। এখন তোমাদের নিজেদের কাছে হয়তো প্রশ্ন তোমরা রাখতে পারো যে আমরা আমাদের এতদিন আমরা ন্যায় বলতে যেটা বুঝতাম এবং প্লেটো যে ন্যায়ের কথা বলেছেন, দুটার মধ্যে কতটুকু মিল আছে এবং কতটুকু অমিল আছে, এবং কতটুকু আমরা প্লেটোর এই ন্যায় থেকে আমরা একসেপ্ট করতে পারি। মনে রাখতে হবে প্লেটোর এই ন্যায় তত্ত্বটা তৎকালীন সময় এবং পরবর্তী সময়ে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে, কারণ অনেকেই প্লেটোর এই ন্যায় তত্ত্বের মূল কনসেপ্টটা মেনে নিতে রাজি ছিলেন না, এবং তারা বলেছেন এর ভিতরে অনেক ধরনের বড় ধরনের কিছু প্রবলেম আমরা দেখতে পাই। সেই সমস্যাগুলা কি আমরা একটু দেখি। যেটা এইমাত্র বললাম, দেয়ার আর মেনি ক্রিটিসিজম অফ প্লেটোস থিওরি অফ জাস্টিস, যেমন সাচ এজ নাম্বার ওয়ান, তার প্লেটোর পরবর্তী তার যে সবচেয়ে সুযোগ্য শিষ্য অ্যারিস্টটল, তিনি ক্রিটিসাইজ করছেন প্লেটোকে এইভাবে যে প্লেটোর জাস্টিস অ্যাজ দ্য পাওয়ার অফ স্টেট ইনক্রিজেস এক্সেসিভলি ডিউ টু ইট অ্যান্ড ইন্ডিভিজুয়াল বিকাম দ্য স্লেভ অফ স্টেট। যে প্লেটোর এই ন্যায় তত্ত্বের ফলে যেটা হবে যে রাষ্ট্রের ক্ষমতাটা, পাওয়ার অফ স্টেট অনেক অনেক বেশি বেড়ে যাবে, রাষ্ট্রের ক্ষমতা অত্যধিক বেড়ে যাবে, এবং ব্যক্তি বিশেষ কি হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল হয়ে যাবে রাষ্ট্রের দাস। অ্যাকচুয়ালি প্লেটো চেয়েছিলেন সবসময় যে রাষ্ট্রের চূড়ান্ত এবং সর্বোচ্চ ক্ষমতা, তিনি রাষ্ট্রের যারা জনগণ তাদের দিকে না তাকিয়ে তিনি চেয়েছিলেন ব্যক্তি হবে রাষ্ট্রের জন্য। কথাটা আবার খেয়াল করে, ব্যক্তি হবে কার জন্য? রাষ্ট্রের জন্য। দ্যাট মিনস রাষ্ট্রই সর্বেসর্বা, ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা এখানে তিনি প্রাধান্য দেননি। তো প্লেটোর এই ন্যায় তত্ত্বের ফলে যেটা হবে, রাষ্ট্রের যারা শাসক শ্রেণী তারা আরো অনেক বেশি ক্ষমতাশীল হয়ে উঠবে, এবং জনগণ হয়ে যাবে কি হবে? রাষ্ট্রের দাস, স্লেভ। দ্বিতীয়ত, দ্য প্রোডাক্টিভ ক্লাস ইজ ডিপ্রাইভড টোটালি ফ্রম পলিটিক্যাল রাইটস। আমরা দেখতে পেয়েছি প্লেটোর এই ন্যায় তত্ত্বে যেটা হয়েছে সেটা কি, তিনি রাষ্ট্রের মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন। তার লোয়ার ক্লাস হচ্ছে প্রোডাক্টিভ ক্লাস। এখন প্রোডাক্টিভ ক্লাসের কিন্তু কোনো পলিটিক্যাল রাইট থাকবে না। কারণ থাকবে না, কারণ হচ্ছে এইটা যে তাদের কাজ হচ্ছে উৎপাদন করা, রাষ্ট্রীয় কোনো বিষয়ে তাদের নাক গলানোর কোনো সুযোগ থাকবে না। অ্যাকর্ডিং টু থিওরি অফ জাস্টিস বলা হচ্ছে যে তার নিজের কাজ করবে, সে অন্যের কাজে নাক গলাবে না। তাহলে উৎপাদকের কাজ হচ্ছে শুধুমাত্র উৎপাদন করে যাওয়া। তাই যদি হয় তাহলে রাষ্ট্রীয় যে অসঙ্গতি বা রাষ্ট্রীয় যে নীতিমালা যেটা তাদের উপরে প্রয়োগ হচ্ছে, তো সেখানে যদি কোনো অসঙ্গতিও থাকে তাদের পক্ষে কিন্তু কোনো কিছু বলার সুযোগ নেই, কারণ তারা টোটালি ডিপ্রাইভ, তা বঞ্চিত রাষ্ট্রীয় ক্ষমতা থেকে, পলিটিক্যাল অধিকার থেকে। এবং আরো যে প্রবলেমটা সেটা হচ্ছে তোমার প্রফেসর ক্রসম্যান বলছেন, প্রপার বলছেন এবং ওয়েবার বলছেন যে প্লেটোর সিভিল জাস্টিস অ্যাজ এ টুটাল অ্যাটাক অন দ্য মডার্ন ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড ভিউস। আধুনিক যুগের যে ডেমোক্রেটিক রাইট, যে গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে এবং গণতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি আছে
তারপর একটা অত্যন্ত নৃশংস আক্রমণ হচ্ছে প্লেটোর এই জাস্টিস থিওরি। কেন সেটা? কারণ হচ্ছে আমরা বর্তমান সময়ে বলি যে প্রত্যেকেই নাগরিক সমান, প্রত্যেকেরই সমান সুযোগ সুবিধা এবং প্রত্যেকেই তার নিজের মেধা, যুক্তি, তার ইচ্ছা অনুযায়ী সে তার পেশা বেছে নিবে। কিন্তু প্লেটোর এই ন্যায় তত্ত্বে কি করা হয়েছে? প্রত্যেক মানুষকে প্রথমেই ঠিক করে দেওয়া হচ্ছে সে কোন শ্রেণীতে থাকবে, তাই না? শাসক শ্রেণী না সৈনিক শ্রেণী না উৎপাদক শ্রেণী। এখান থেকে শ্রেণী পরিবর্তনের কোনো সুযোগ কিন্তু রাখা হয় নাই। যেটাই আমরা দ্বিতীয় সমালোচনায় বলেছিলাম যে প্রোডাক্টিভ ক্লাস ডিপ্রাইভ টোটালি ফ্রম পলিটিক্যাল রাইটস। কারণ কি? কারণ হচ্ছে এইটাই যে উৎপাদক সে সারা জীবনের জন্য উৎপাদক, যে শাসক সে সারা জীবনের জন্য শাসক। তাই যদি হয় কেউ একটা ডিফাইন্ড হয়ে যায়, একদম ফিক্সড হয়ে গেল কোন একটা শ্রেণীতে, তাহলে কি হবে? তাহলে যেটা দাঁড়াবে যে উৎপাদক শ্রেণীর পক্ষে কোনোদিনই শাসক শ্রেণীর অংশ হওয়া সম্ভব না। এবং যে এই জিনিসটা একদম যৌক্তিকও না প্লেটোর এই তত্ত্বটা, এই অংশটুকু। কারণ আমরা এখনো দেখি, পত্রিকায় প্রায় খবর দেখি যে একজন গরিবের মেধাবী সন্তান সে তার পড়াশোনায় ভালো করে আমরা দেখি যে জিপিএ এ প্লাস পাচ্ছে, জিপিএ 5 পাচ্ছে, দেন সে একজন অনেক সমাজের একজন শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, সে একটা ভালো পেশা বেছে নিচ্ছে, তাই না? তো এটা আমার বর্তমান সময় দেখি এবং এটাই পসিবল। কিন্তু প্লেটোর জাস্টিস তত্ত্বে এই জিনিসটাকে সম্পূর্ণ ওভারলুক করা হচ্ছে। চতুর্থত, it denies the human nature of the productive class. প্রোডাক্টিভ ক্লাসের যে মানব প্রকৃতি, হিউম্যান নেচার, এইটা এই ন্যায় তত্ত্বটা সেটাকে অস্বীকার করেছে। প্রোডাক্টিভ ক্লাসও যে মানুষ, তাদেরও যে বিভিন্ন রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকতে পারে, তাদের যদি উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, সেটা সম্পূর্ণ অস্বীকার করেছেন প্লেটো এই ন্যায় তত্ত্ব। এবং এই প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, প্লেটো কিন্তু তার যে সমগ্র তত্ত্ব দিয়েছেন, এই যে আইডিয়ালিস্টিকটা, সেই আইডিয়ালিস্টিকটা শুধুমাত্র মেইনলি দুটো শ্রেণীর জন্য। একটা হচ্ছে শাসক শ্রেণী, দ্বিতীয় হচ্ছে সৈনিক শ্রেণী। যে দুটো শ্রেণীকে তিনি একত্রিত ভাবে বলেছেন অভিভাবক শ্রেণী, এবং তার শিক্ষা ব্যবস্থা, তার কমিউনিজম এবং তার জাস্টিস, এই তিনটা প্রধান লক্ষ্যই হচ্ছে এই দুটো শ্রেণীকে তোমার নাগরিক সুবিধা, অন্যান্য পলিটিক্যাল রাইট ইত্যাদি দেওয়া। উৎপাদক শ্রেণী টোটালি এখান থেকে বঞ্চিত। এবং আমরা জানি বর্তমান সমাজে, সোসাইটিতে সবচেয়ে বেশি অংশ হচ্ছে উৎপাদক শ্রেণী, এবং তাদেরকে যদি তোমার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে কি হবে? টোটাল জিনিসটাই হিউম্যান, তাদের যে মানব প্রকৃতি সেটাকেই অস্বীকার করা হবে। সর্বশেষ যেটা, what you understand about the justice in modern time, there is no reflection at all of it on the Plato's theory of justice. আধুনিক সময়ে আমরা জাস্টিস বলতে যেটা বুঝি, তার কোনো প্রতিফলনই আমরা দেখতে পাই না প্লেটোর এই জাস্টিস জাস্টিস তত্ত্ব। আধুনিক সময়ে তোমরা একটু খেয়াল করো, আধুনিক সময় আমরা ন্যায় বলতে কি বুঝি? ন্যায় বলতে আমরা আরো অনেক অনেক মহৎ জিনিসগুলো বুঝি, যেটা আমি এক কথায় প্রসঙ্গে নিয়ে আসছি। জাস্টিস মানে হচ্ছে দুষ্টদের সহায়তা এগিয়ে যাওয়া। জাস্টিস মানে হচ্ছে যেটাকে ন্যায়সঙ্গত মানুষ মনে করে সেই অনুযায়ী অ্যাক্ট করা। কিন্তু প্লেটো তার জাস্টিস তত্ত্বে কিন্তু সেই কাজটা তিনি করেননি। এবং যেটা হয়েছে তার ফলে যে জাস্টিস তত্ত্বটা একটা বর্তমান সময়ে একদমই অ্যাপ্লিকেবল না, একদমই গ্রহণযোগ্য না হিসেবে তোমার পরিগণিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলছিলাম আমি, যে প্লেটোর এই যে ন্যায় তত্ত্বটা, যেটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম, এটা আমাদের আজকের আলোচনাটা আমাদের এখানেই শেষ করব। তো তারপরে আমি তোমাদের বলতে চাচ্ছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই আলোচনাটাকে নিয়ে, তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো। আমি পাওয়ার পয়েন্ট স্লাইড থেকে বের হয়ে যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করছি এখন। তো তোমরা যদি মনে করো যে এই এই যে প্লেটোর যে রাষ্ট্রতত্ত্বটা আমরা আলোচনা করলাম, তার কোনো অ্যাকসেপ্টেবিলিটি আছে বর্তমান সোসাইটিতে, কতটুকু থাকলে কতটুকু আছে, যদি না থাকে তাহলে কেন নাই, এবং আমরা এখান থেকে কি শিখতে পারি যেটা আমরা আমাদের সমাজে প্রয়োগ করতে পারি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, প্লেটোর এই যে মূল দর্শনটা, যে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের কাজ করব, যদি এবং সুষ্ঠুভাবে করব, এবং অন্যের কাজে আমরা হস্তক্ষেপ করব না। যদি আমরা সেটা ঠিকভাবে করতে পারি, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো যে আসলে কিন্তু সমাজে কোনো অসঙ্গতি থাকার কথা না। একজন সরকারি কর্মকর্তা, একজন পুলিশ অফিসার, একজন ডক্টর, একজন শিক্ষক, সে তার যদি দায়িত্বভাবে ঠিকভাবে পালন করে, তাহলে সমাজের মধ্যে আমরা প্রতিনিয়তই যে অসঙ্গতি গুলা দেখি, যে অ্যানোমালি গুলা দেখি, এবং সমাজের কিছু মানুষ এই কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠে, সেটা কিন্তু হবে না। আর সেটা যদি না হয়, তাহলে যেটা হবে যে আমাদের সমাজের মধ্যে একটা হারমোনি তৈরি হবে, আমরা সবাই সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ একটা সমাজে বসবাস করতে পারবো। অ্যাকচুয়ালি প্লেটো চেয়েছিলেন এইটা। তো তাহলে যেটা আমরা পাচ্ছি, প্লেটো তার ন্যায়তত্ত্বের মধ্যে দিয়ে একটা আদর্শ রাষ্ট্রের যে রূপরেখা, আদর্শ রাষ্ট্রের যে ভিত্তি, তার প্রথম ভিত্তি হিসেবে তিনি সেটাকে ঠিক করেছিলেন, যেটা হবে আদর্শ রাষ্ট্রের নৈতিক ভিত্তি, মূল নৈতিক ভিত্তি।
যার উপর দাঁড়িয়ে থাকবে সমগ্র আদর্শ রাষ্ট্র। তো এটা এখন কতটুকু আমরা নিতে পারবো বা কতটুকু এটা অ্যাকসেপ্টেবল সেটা এখন বিবেচ্য বিষয় তোমাদের কাছে। তো যতটুকু আমরা নিতে পারি এখান থেকে, যতটুকু আমাদের মনে হবে যে এটা আমাদের জন্য ফ্রুটফুল, যেটা আমাদের জন্য কল্যাণকর, সেটুকুই আমরা নিব। এটাই আসলে আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের এই পাঠগুলো থেকে আমরা এই লাভটুকুই আমরা করতে পারি। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে থাকার জন্য। আবার মনে করিয়ে দিচ্ছি, যদি আমার এই লেকচারের কোনো কন্টেন্ট সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ভুল ভ্রান্তি থাকে, দয়া করে তোমরা আমাকে ইমেল করতে পারো। একদম প্রথম স্লাইডেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মনোগ্রামটা যেখানে ছিল সেখানে শেষের নিচের দিকে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। তবু একটু মনে করে দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আসিরুল ASIRUL@gmail.com। তোমরা আমাকে ইংরেজিতে মেইল করতে পারো, ইনশাআল্লাহ আমি তোমাদের মেইলের উত্তর দিব এবং তোমাদের যে কোয়েরি গুলো আছে সেটা মিট আপ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আবার দ্বিতীয় লেকচারে। সেই পর্যন্ত তোমাদের সঙ্গে আল্লাহ। সবাই ভালো থাকবে। আল্লাহ।